রাজনীতি মানে মানুষের ভালো করা, তাদের পরিষেবা দেওয়া, কিন্তু বর্তমানে রাজনীতি কোথাও কি ধর্মকে কেন্দ্র করে হচ্ছে না? হ্যাঁ, ডেফিনেটলি হচ্ছে। মানে এটা স্পেসিফিক্যালি দুটো দল মিলেই করছে। আমরা এত বছর ধরে বুদ্ধদেব ভট্টাচার্য কিংবা জ্যোতি বসুর সময় রাজনীতি দেখে এসেছি, তখনও মানুষ ধর্ম পালন করা তাদের অধিকার ছিল, কিন্তু রাষ্ট্র কখনো ধর্মকে তার ব্যবহারে কখনো হস্তক্ষেপ করবে না, সেটা যেন রাষ্ট্র মাথায় রাখে, যেটা যে কোনো নির্বাচিত সরকার হোক। জ্যোতি বসু কিংবা বুদ্ধদেব ভট্টাচার্যকে কখনো মাথায় ফেস টুপি পরে কিংবা গেরুয়া বস্ত্র পরে মঞ্চে উঠে কখনো ধর্মের নামে ভোট চাইতে হয়নি। আজকে যেটা আমরা শুভেন্দু অধিকারী, যেটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে দেখছি, দিনের পর দিন ধরে করতে দেখছি, ঈদের মঞ্চটাকে একটা ধর্মীয় স্থানে কিভাবে পলিটিক্স করলেন, সেটা বিজেপিকে গালাগাল দেওয়া হোক, সেটা সিপিএমকে গালাগাল দেওয়া হোক, তার জন্য তো তোমার পলিটিক্যাল মঞ্চ আছে, তুমি সেখানে যাও, এই মানুষগুলোকে ডেকে আনো, কিন্তু একটা একটা ধর্মীয় অনুষ্ঠানকে। এবং এই মানুষগুলোকেও আমি বলতে চাই, আপনারা কিভাবে অ্যালাউ করছেন এরকম একটা জিনিসকে সহ্য করছেন দিনের পর দিন। এই সেম জিনিসটা দুর্গাপুজোতেও মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এতে না হিন্দু ভালো থাকবে না মুসলিম ভালো থাকবে। আমি যেটা একটু আগে বলছিলাম যে এই প্রশ্নটা কেউ করছে না যে ধর্মতলায় আজকে 2000 দিন ধরে একটা হিন্দু পরিবারের ছেলেও যেমন রাস্তায় বসে আছে, একটা মুসলিম পরিবারের ছেলেও রাস্তায় বসে আছে। দুটো জিনিস হয়েছে, ধর্মের কাছে রাজনীতি ঢুকেছে এবং রাজনীতির কাছে ধর্ম ঢুকে গেছে, দুটো একসাথে মিলিয়ে মিশিয়ে চলছে। যে বাবুল সুপ্রিয়র এক্সাম্পল দিচ্ছি, এই বাবুল সুপ্রিয় একসময় যখন বিজেপিতে ছিলেন বলেছিলেন সিএ এনআরসি হবেই, করে রাখবেন উনি। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় উপাস থেকে বলছেন না, আমরা সিএ এনআরসি, আমি বেঁচে থাকতে সিএ এনআরসি করতে দেবো না। এবং সেই সিএ এনআরসির বিরোধিতা যে করেছিল, সেই আনিস খানকে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ রাত্রেবেলা গিয়ে হত্যা করলো, এবং সেই আনিস খানের লাশের উপর দিয়ে এখন বাবুল সুপ্রিয় লালবাতির গাড়ি চলে যায়। এই জিনিসগুলোই তো সাধারণ মানুষকে এবারে বোঝা উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীরা কিভাবে বিধানসভার মতো জায়গায়, যেখানে আমরা গরম ভাতের কথা বলবো, কিভাবে আমরা শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান এগুলোর কথা বলবো, এগুলোর কথা না বলে কে কত বড় হিন্দু এবং কে কত বড় হিন্দু ব্রাহ্মণ, ওইটা নিয়ে আলোচনা করার জন্য বিধানসভাটাকে রাখা হয়েছে, নাকি বিধানসভাটা কাজের জায়গা। এটা যদি সাধারণ মানুষ একটা সময় যদি না বুঝে, আমার মনে হয় অনেকটা দেরি হয়ে যাবে আমাদের জন্য। 1 এপ্রিল থেকে দাম বাড়লো 700-র বেশি ওষুধের, মানে এটাই কি তবে আচ্ছা দিন? একেই তো কর্মসংস্থান নেই, চাকরির কোনো ঠিক ঠিকানা নেই, নিত্যদ্রব্য জিনিসের মূল্যবৃদ্ধি, তার উপরে ওষুধ, মানে ওষুধ কিনতে যাওয়াটা তাদের কাছে এখন মাথায় হাত পড়ছে। বিজেপির পার্সপেক্টিভ থেকে যদি বলি, একটা মুসলিম মানুষকে তুমি সাহায্য করতে গিয়ে যদি আমি বলি মুসলিম মানুষটা সাহায্য হবে, ওষুধের দাম বেড়েছে, আরে বাবা তোমার ঘরের পরিবারের লোকটাকেও তো একটা ওষুধ কিনতে হচ্ছে, এবং জরুরি ওষুধগুলো কিনতে হচ্ছে, জ্বর কাশির মতো ওষুধ কিনতে হচ্ছে, যেগুলো আমাদের হয়তো 6 মাসে হয়তো 2-3 বার করে ইউজ করতে হয়, যেগুলো সেরকম ওষুধ, ক্যান্সারের মতো ওষুধ দাম বাড়ছে। এবং দামগুলো আমি কালকে দেখছিলাম, এতটাই দাম বেড়েছে একটা মানুষের মানে একদম সীমানার বাইরে। এবং শুধু ওষুধ বলে নয়, বাজারের জিনিসপত্রের দাম আগুন, ডিজেল, পেট্রোল ইত্যাদি সবকিছুর দাম এখন বাজারে বেড়ে যাচ্ছে। এবং ভুয়ো ওষুধ তো পশ্চিমবঙ্গে তো, আমি তো কিছুদিন আগে শুনছিলাম একটা প্রসূতি তার সন্তানকে একদিনের জন্য পৃথিবীর আলো দেখাতে পারলো না, কারণ এই তৃণমূলের যারা দুষ্কৃতীরা আছে তারা দিনের পর দিন ওষুধের একটা জাল চক্র, স্যালাইনের জাল চক্র চালিয়ে রেখেছে। সেদিকটা তো আছেই, সেই দুর্নীতির দিকটা তো আমি ছেড়েই দিলাম। তারপরে সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেগুলোর প্রতি যদি সরকার যদি একটু দায়বদ্ধ না হয়, তাহলে আমরা কি নিয়ে আন্দোলন করবো? আমরা দুটো মন্দির করে দিলাম, এখানে রামনবমী হবে, আজকে শুনছিলাম নন্দীগ্রামে রাম মন্দির হবে, দীঘাতে জগন্নাথ মন্দির হবে। মানুষ যদি এগুলো নিয়ে মেতে থাকে, একটা সময় আমার মনে হয় মানুষের চোখটা অন্তত খুলবে, যে মানুষ বুঝতে পারবে যে ধর্মের নামে এদেরকে কি গুল খাওয়ানো হচ্ছে। লাস্ট প্রশ্ন, যে অনুভব যেদিন রাজনীতির ময়দানে পা রাখবে, সে মানুষের জন্য কি কি কাজ করবে? সেটা আমি এখন থেকে বলতে পারছি না মানুষের জন্য কি কাজ করবো, তবে কি কি করবো না সেটুকু বলতে পারি। ধর্মের নামে বিভেদ সৃষ্টি করব না, যেটা আমার মনে হয় রাজনীতিতে এই জিনিসটা সবচেয়ে জঘন্যতম। আরেকটা জঘন্যতম কাজ হচ্ছে যে দল পরিবর্তন করা। আমি হয়তো যদি আমার কাছে এখন ক্ষমতা থাকতো, এই দল পরিবর্তন করে বেঁচে যাওয়া, অ্যান্টি ডিফেকশন ল থাকা সত্ত্বেও তাদের পার পেয়ে যাওয়া, এই জিনিসটাকে আমি একদম না আলাদা মানুষ হিসেবে নিতে পারি না। এবং আরও খারাপ লাগে যখন ওই মানুষটা দল পরিবর্তন করার পর সাথে সাথে ওই দল থেকে জিতে চলে আসে। সেটা আমার কাছে মনে হয় পশ্চিমবঙ্গের বা কিংবা ভারতবর্ষের সেক্ষেত্রে বলো, আমাদের রাজনৈতিক যে মানচিত্রটা পুরোপুরি আমরা শেষ করে দিচ্ছি, ধ্বংস করে দিচ্ছি। যার আইডিওলজি ঠিক থাকবে না, একটা আদর্শে যদি সে মানুষ না হতে পারে, সে কোনোদিন কোনো ভালো মানুষ হতে পারবে না।